সারগাইয়া হতা নহইলে এই চট্টগ্রাম সমিতির অনুষ্ঠানে একটু ফোয়াদ ন লাগে রে ব্যাগ সারগা হতা বুঝে না আসলে নাকি ভুলে গিয়ে গই হ্যাঁ ভুলে গিয়ে না হৃদয়ে চাটগাকে ধারণ করতে হবে এটাই হচ্ছে চাটগা সমিতির মূল প্রতিপাদ্য বিষয় হৃদয়ে বাংলাদেশকে ধারণ করতে হবে হৃদয়ে চট্টগ্রাম হৃদয়ে বাংলাদেশ তো আজকে এখানে চট্টগ্রাম সমিতি ইউকে আয়োজিত আমার এই লন্ডন সফরের প্রথম ইভিনিংয়ে আপনারা যে অনুষ্ঠানটির আয়োজন করেছেন আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের এই যে কর্ডিয়াল রিসেপশন আমি চিন্তা করছি যে আপনারা মন থেকে কিভাবে আমাকে গ্রহণ করেছেন তার একটি জ্বলন্ত প্রমাণ আপনারা এই অনুষ্ঠানটির মাধ্যমে দিয়েছেন এই জন্য আমি আবারও আপনাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদের জন্য চাটগাঁর ৮০ লাখ মানুষের ভালোবাসা নিয়ে এসেছি আপনারা হয়তোবা এখানে আছেন কিন্তু আপনাদের মনটা পড়ে থাকে চাটগাঁর জন্য আপনার হয়তো মার জন্য হয়তোবা বাবার জন্য হয়তোবা স্ত্রীর জন্য হয়তোবা আপনার আত্মীয় স্বজনের জন্য কাজেই এই চাটগাঁর মানুষকে ভালো রাখার জন্য গত 12 মাস ধরে আমার ভাই বলেছে 14 মাস বাট আমি শপথ নিয়েছি আজকে শপথ নেওয়ার এক বছর 3 দিন অতিবাহিত হচ্ছে মানে 12 মাস 3 দিন তো সংক্ষিপ্ত পরিসরে আমি এই 12 মাসে কি করেছি আই এম রিয়েলি সরি দ্যাট নট সাবমিটেড মাই ম্যাগাজিনস হোয়াট আই ডিড লাস্ট 1 ইয়ার বাট আমার আসলে আমি রেখেছিলাম বাট ওটা আমার আনতে ভুলে গেছি আমার হোটেলেই আছে এই জিনিসগুলো আসলে বলার উদ্দেশ্য হচ্ছে যে এই কথাগুলো যদি আমি না বলি তাহলে পরে আপনারা এগুলো বলতে পারবেন না বিশেষ করে আপনারা জানেন যে চট্টগ্রামের মূল যে সমস্যাটা ছিল 3 যুগ ধরে 30 বছর ধরে সেটা হচ্ছে জলাবদ্ধতার সমস্যা আমাদের আজকের চট্টগ্রাম সমিতির সভাপতি জনাব নাজিমুদ্দিন সাহেব উনি খুব চমৎকারভাবে বলেছেন কিছু কথা আমাদের মৌসুমী চৌধুরী জয়া ওনার মা বেগম রুজি কবির অত্যন্ত নামকরা একজন রাজনীতিবিদ ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহিলা বিষয়ক সম্পাদিকা পাশাপাশি মহিলা দলের প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘদিন দলের জন্য অনেক সার্ভিস উনি দিয়েছেন আজকে উনি নেই আমরা মহান রব্বুল আলামিনের কাছে ওনাকে যাতে আল্লাহ জান্নাতবাসী করুক এই দোয়া করছি এখানে আমাদের অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ সুধী সমাবেশ চাটগাঁ সমিতির ইউকের চট্টগ্রাম সমিতির সম্মানিত সদস্যবৃন্দ বিশেষ করে আমার বন্ধু ফুয়াদ আসলে ছোটোকালে একদম মহসিন কলেজে যখন আমরা পড়ছিলাম 83-তে যখন আমরা পাশ করে বেরিয়ে গেলাম পাশ করার পরে আজকে বোধহয় 38 বছর পরে তার সাথে আমার দেখা সো আমার অত্যন্ত ভালো লাগছে যে তাকে দেখে অনেকদিন পরে এটা আসলে ওয়ান্ডারফুল একটা ব্যাপার তো যাই হোক আমার আসলে যে কথা দিয়ে শুরু করছিলাম ওয়াটার লগিং প্রবলেম জলাবদ্ধতা এই জলাবদ্ধতার যে সমস্যা প্রায় এটা 3 যুগ ধরে এই সমস্যাটা 3 যুগ ধরে সমস্যাটা ওটা নিয়ে আমি প্রথমে কনসেন্ট্রেট করলাম যে আসলে এই সমস্যাটার থেকে আমরা বেরিয়ে আসতে পারছিলাম না কেন তো ওই জায়গায় এসে আমার একটা বড় চ্যালেঞ্জ ছিল চট্টগ্রামের জন্য কারণ এখানে প্রায় চট্টগ্রাম আপনারা জানেন যে 71টা খাল ছিল কালের গর্ভে বিলীন হয়ে গেছে কিছু খাল পরিশেষে রয়ে গেছে 57টি খাল এই 57টি খালের মধ্যে যখন 2016 সালে আগের যে সরকার ক্ষমতায় ছিল শেখ হাসিনার সরকার সেখানে যে জিনিসটা সবচেয়ে ভুল করেছিল সেটি হচ্ছে খালগুলো দেওয়ার কথা ছিল সিটি কর্পোরেশনকে সংস্কার করার জন্য কিন্তু সেগুলো দেওয়া হয়েছিল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে অর্থাৎ
যার যে কাজ সে কাজ তাকে দিয়ে না করানোর কারণে গিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাজ আসলে না যে খালগুলো সংস্কার করা, এটা হচ্ছে সিটি কর্পোরেশনের কাজ। কিন্তু সামহাও এটা আসলে ওই সময় হয়ে গেছে এবং ওটার কারণে গিয়ে প্রায় 14,000 কোটি টাকার একটা প্রজেক্ট আলটিমেটলি, যেটা 3 বছর হওয়ার কথা ছিল 16 সাল থেকে 19 সাল, সেটা আস্তে 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 বিলম্বিত হতে 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 ফাইনালি 2024 সালে 2024 সালেও কিন্তু পুরা 36টা খাল সেটা পরিষ্কার হয়নি, সংস্কার হয়নি। 22টা খাল সংস্কার হয়েছে, আরও 14টা খাল বাকি আছে। আমার একজন সিনিয়র উনি বলেছেন যে ইউসুফ সাহেবের আত্মীয়, উনি যে খাল আমাদের পাশে যেটা হচ্ছে হিজরা খাল, তো ওটা আসলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে 36টা খালের মধ্যে একটি খাল, এটা সিটি কর্পোরেশনের অধীনে না। সিটি কর্পোরেশন মাত্র একটি খাল পরিষ্কার করেছে, সংস্কার করেছে, সেটা হচ্ছে বারোইপাড়া খাল। এই বারোইপাড়া খালটা আমরা এমনভাবে করেছি যার কারণে একটা স্লোগান ছিল, ওই যে নায়ক রিয়াদ বলেছে যে আমরা সিঙ্গাপুর মানে মুরাদপুরে সিঙ্গাপুর দেখি, তারপরে হয়েছে কি পানির নিচে মুরাদপুর কেমনে বলে সিঙ্গাপুর। এই শ্লোকটা এখন আর কেউ বলে না এই জন্য, কারণ বদ্দারহাটে প্রায় একটা অনেক বড় মার্কেট ছিল সিটি কর্পোরেশন, যেটা মহিউদ্দিন চৌধুরী সাহেব করেছিলেন। আমরা মহান রব্বুল আলমিনের কাছে আল্লাহ তাআলা ওনাকে যাদের জান্নাতবাসী করুক, আমরা ওনার জন্য দোয়া করছি। তো ওই মার্কেটটা আসলে হয়েছে কি নালার উপর থাকার কারণে আসলে পানিগুলো ড্রেইন হতো না। অনেক বড় নালা আপনি দেখবেন বদ্দারহাটের। আমি আসার পরে ওই মার্কেটটা আমি ভেঙে দিয়েছি। আমাদের হয়তো 20 লক্ষ টাকা পার মান্থ রাজস্ব আমরা হারিয়েছি, কিন্তু এটা ভেঙে দিয়ে আমি যখন একটা বড় নালা করে দিলাম, নালাটা যে খালটা আমি বলছি সিটি কর্পোরেশন একটা খাল মাত্র দেওয়া হয়েছে, বারোইপাড়া খাল, সেটার সাথে যখন সংযোগ করে দিয়ে কর্ণফুলী নদীতে আমরা ফেললাম, অটোমেটিক্যালি আপনি দেখেন ওই পুরা বদ্রারহাট, চকবাজার, বাকুলিয়া এবং মুরাদপুরের পানিগুলো কিন্তু মানে জলাবদ্ধতাটা কমে গেল। এটাই প্রধান কারণ ছিল যে এত বড় মার্কেট আপনি নালার উপর করেছেন, নালাটা আপনার মানে ওখানে পানি ড্রেইন হচ্ছিল না, এবং ড্রেইন হলেও ওটার একটা সংযোগ খাল ছিল না, যেটা আমরা করে দিতে পেরেছি। মানে নালা থেকে শুরু করে বারোইপাড়া খাল, দেন চাকতা খাল, দেন কর্ণফুলী নদী। ওই কাজটির কারণে চট্টগ্রামে প্রায় ওই সাইডের 30% পানি কিন্তু অনেকটা কমে গেছে, জলাবদ্ধতা অনেকটা নিরসন হয়ে গেছে। এখন আপনি আসেন আগ্রাবাদ, দেওয়ানহাট, তারপর বিশেষ করে পাঠানটুলি এলাকা, তারপর যে এক্সেস রোড আছে আগ্রাবাদ এক্সেস রোড, তারপর সিডিএর এলাকাটা। তো সেখানে যেটা হয়েছে আমরা দেখেছি, সেখানে আমরা যেটা করতে পেরেছি, আপনারা দেখবেন একটা আগ্রাবাদ বক্স কালভার্ট আছে। ওই আগ্রাবাদ বক্স কালভার্টটা হচ্ছে প্রায় 2.9 কিলোমিটার দীর্ঘ, এবং সেটা করা হয়েছে 1997 সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এরপরে প্রায় 28 বছর ধরে সেটাকে 25, 26, 27 বছর ধরে সেটার কোনো সংস্কার করা হয়নি। সেটা আমরাই প্রথম নৌবাহিনীর পুরো গ্রুপকে দিয়ে পুরো কালভার্টটা আমরা পরিষ্কার করেছি, সংস্কার করেছি, এবং সেটা সংস্কার করতে গিয়ে 3.5 কোটি টাকা আমাদের ব্যয় হয়েছে নৌবাহিনী, যার কারণে গিয়ে আগ্রাবাদ সাইডে কিন্তু জলাবদ্ধতা কমে গেছে। এখন আসেন আপনি বন্দর, ডাবল মোডিং, তারপর আপনার হালিশহর, ওইসব এলাকা, সেখানে দেখবেন একটা মহেশখাল আছে। ওই মহেশখালটা 34th ব্রিগেড আর্মি কনস্ট্রাকশন, আর্মি ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন আমরা কাজ করিয়েছি, যার কারণে ওই সেটটা কিন্তু জলাবদ্ধতা কমে গেছে। তাহলে ওভারঅল এই জিনিসগুলো বলার অর্থ হচ্ছে আমরা প্ল্যান ওয়াইজ কিছু কাজ করেছি, এবং আমরা ওইভাবে খাল খনন যারা করেছে অথবা খাল নিয়ে যারা গত 40-50 বছর ধরে গবেষণা করেছে, যদিও হয়তোবা আমি একটা দল করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, হয়তোবা যিনি করেন উনি আমার দল করেন না, কিন্তু উনি বিশেষজ্ঞ, এদেরকে আমি নিয়োগ দিয়েছি। ওনারা হয়তো আইডিওলজিক্যাল অন্য দল করে, বাট তারা খাল সম্বন্ধে দে হ্যাভ লট অফ আইডিয়াস। এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি, এবং ওইখানে গিয়ে তাদের আইডিয়া নিয়ে ওয়ান ফ্রম অস্ট্রেলিয়া অ্যান্ড আদার ওয়ান গাই ফ্রম দ্য চিটাগং, অস্ট্রেলিয়া থেকে উনি চলে এসেছে আমার রিকোয়েস্টে। এসে ওনারা পুরা সব কিছু ডাটা নিয়ে পরে তারাই বলেছে যে এই জিনিসগুলো করতে,
এবং অ্যাকর্ডিং টু দেয়ার অ্যাডভাইস আমরা কাজ করেছি এবং আমরা একটা রেজাল্ট পেয়েছি। তো এইগুলো বলার অর্থ হচ্ছে যে আমাদেরকে বৃহত্তর স্বার্থে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না হয়ে বৃহত্তর স্বার্থে মানুষের জন্য কাজ করতে হবে। আমি একটা কাজ করে গেলাম যে এই কাজটা যে ভালো হবে এটা না, আমাকে সবার সাথে ডিসকাস করতে হবে। আমি সব ব্যাপারে বিশেষজ্ঞ না, যে ব্যাপারে আমি বিশেষজ্ঞ সেটা আমি করছি, আমি যে ব্যাপারে বিশেষজ্ঞ না ওই ব্যাপারে বিশেষজ্ঞ নিশ্চয়ই আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে জলাবদ্ধতা নিয়ে আমাদের যে রেজাল্টটা, আমি মনে করছি আমরা এখনো 100% রেজাল্ট আমরা পাইনি। কারণ আছে, কারণ আমরা কিন্তু 57টা খাল এখন সংস্কার করতে পারিনি। যেহেতু চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ 36টা খালের মধ্যে 22টা খাল করেছে, আরো 14টা খাল বাকি আছে। পানি উন্নয়ন বোর্ড সুইচ গেট নির্মাণ করেছে, সুইচ গেট নির্মাণগুলো সব হয়েছে, কিন্তু ওইগুলো এখনো মুখগুলো ক্লিন করা হয়নি, তাহলে ওই কাজটাও বাকি আছে। তাহলে ওই 14টা খাল, আর আমার সিটি কর্পোরেশনকে আমাকে একটা খালও দেওয়া হয়নি, একটা মাত্র খাল বারোপাড়া খাল, এটা আমরা শেষ করেছি। আমাকে আরও দিতে হবে 21টা খাল। তাহলে 21টা খালের জন্য আমাকে বাজেট করতে হবে। তো এই দিন আমি প্রফেসর ইউনূস সাহেব আমাদেরকে ইনভাইট করেছিল, থ্যাঙ্কস গিভিং সেরামনি করেছিল, উনি আমাদেরকে ধন্যবাদ দিল জলাবদ্ধতার জন্য। সেখানে আমি বলেছি যে কমপ্লিট 100% অথবা 90% যদি জলাবদ্ধতা নিরসন করতে হয়, তাহলে আমার সিটি কর্পোরেশনকে 21টা খাল যেটা বাকি আছে ওটা সংস্কার যদি আমি করতে পারি, তাহলে পরে দৃশ্যমান একটা রেজাল্ট ইনশাল্লাহ চট্টগ্রামবাসী পাবে। এবং উনি অ্যাগ্রিড যে এই কাজটা উনি করবে, কারণ উনি বলল যে ঠিক আছে, এটা আমি অবশ্যই করবো, 21টা খাল সংস্কার করতে, একটা ডিপিপি রেডি করতে, এবং সেটা আমরা করছি। তো এই খালটা যদি আমরা সংস্কার করতে পারি এবং সিডিএর যে 14টা খাল আছে সেটা যদি তারা চলমান প্রক্রিয়া আছে, যেমন হিজরা খাল যেটা উনি বলেছেন, হিজরা খালের কাজ কিন্তু চলছে। হিজরা খালটা শুধুমাত্র আমার বাদশা মিয়া রোড না, এটা আপনার ডক্টর ইউনূস যেখানে থাকে পাঁচলাইশ ওইখানেও কিন্তু হিজরা খাল, ইভেন মেহেদিবাগ পুরাটা হিজরা খাল, চকবাজার কাপাসগুলো ওটাও হিজরা খাল। হিজরা খাল বিস্তৃতি অনেক, এখন আমরা ওই হিজরা খালের কাজ চলছে, ওই 14টা খাল যেটা বলছে সিডিএর। তো এই কাজগুলো চলমান আছে। হ্যাঁ, আমরা রেজাল্ট আর একটা ভালো পেয়েছি এই জন্য যে আমাদের যে দেখুন প্রাইমারি ড্রেনেজ সিস্টেম যদি ভালো না থাকে, পানিগুলো নালা থেকে কোথায় যাবে? খালে যাবে, খাল থেকে কোথায় যাবে? নদীতে। তাহলে প্রাইমারি ড্রেনেজ কি? নালা। নালার কাজ হচ্ছে কমপ্লিট সিটি কর্পোরেশন। আমরা যেটা করেছি 1600 কিলোমিটার নালা আমরা ক্লিন করেছি কন্টিনিউয়াস প্রসেস, যার কারণে পানি কিন্তু রাস্তায় উঠতে পারেনি। আর জলাবদ্ধতা হচ্ছে কি, যখন আপনি কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে ওই সময় তো পানিগুলো যাওয়ার সুযোগ পাচ্ছে না, ওইটাকে তো আমি জলাবদ্ধতা বলবো, এটাকে আমরা জলজট বলবো। পানি সরে যাওয়ার পর 2 ঘন্টার মধ্যে যদি পানি চলে যায় এটা জলাবদ্ধতা না, আর যদি পানি থেকে যায় 4-5-6 ঘন্টা সেটা হচ্ছে জলাবদ্ধতা। কাজে এই জায়গায় দেখবেন পানি কিন্তু ওইখানে জলাবদ্ধতা তৈরি করেনি, 1-1.5 ঘন্টার মধ্যে পানি কিন্তু সরে গেছে। তো এই জন্য বলছি এগুলো হচ্ছে ধরেন প্রতিটা হচ্ছে ম্যাথমেটিক্স। আমরা যদি ওই ম্যাথমেটিক্সের সূত্র অনুযায়ী চলি তাহলে কিন্তু ঠিক হবে, আর যদি আমরা সূত্র অনুযায়ী না চলি তাহলে আলটিমেটলি প্রবলেমগুলো হবে। এবং এই কাজটাই আমি করতে পারছি ইনশাল্লাহ আপনাদের সবার দোয়ায়, সবাইকে নিয়ে। তো এটা গেল জলাবদ্ধতা। এখন আসুন বলেছেন মাঠের কথা। মাঠের কিন্তু কোনো কমিটমেন্ট আমি নির্বাচনী ইশতেহারে দিইনি, কিন্তু আমি যখন শপথ নিয়েছি আমার মনে হয়েছে যে গত 16 বছরে আমরা একটা বড় চ্যালেঞ্জ চট্টগ্রামবাসীকে ছুড়ে দিয়েছি, সেটা হচ্ছে কিশোর গ্যাং। যে কিশোর গ্যাংরা কাউকে মানে না, কাউকে চিনে না, কাউকে তারা তোয়াক্কা করে না। তারা এদিকে কাউকে গুলি মারছে, কাউকে ছুরি মেরে দিচ্ছে, কাউকে হত্যা করছে, কাউকে ছিনতাই করছে, কাউকে সর্বস্ব নিঃস্ব করে দিচ্ছে। তো এই কারণে গিয়ে আমি বললাম যে আমার মূল হচ্ছে খেলার মাঠ করা, কারণ আমরা তো তাদেরকে কিছু দিতে পারছি না, আমরা তো তাদেরকে ওইভাবে তৈরি করে দিতে পারিনি। তাদেরকে মোবাইলের মধ্যে তারা ভালো জিনিসটা শিখেনি, খারাপ জিনিসটা শিখেছে। তাদেরকে মাঠ না থাকার কারণে তারা বাসার মধ্যে বন্দী হয়ে গেছে, অথবা কোনো একটা জায়গায় তারা আড্ডাস্থলে গিয়ে খারাপ হয়ে গেছে। তো তাদেরকে আমাদেরকে মাঠ দিতে হবে। মাঠের জন্য আমি 41টা ওয়ার্ড আমাদের আছে মহানগরে, আমি 41টা খেলার মাঠ আমি করার সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে 11টা খেলার মাঠ ইনশাল্লাহ আমি ভিত্তিপ্রস্তর এবং কাজ করে দিয়েছি, এবং কিছু
কলেজ এবং স্কুলের মাঠ আমি সংস্কার করে দিচ্ছি। বিশেষ করে ওই যে মহসিন কলেজের আমাদের মাঠটা আমি 4.5 কোটি টাকা আমি দিয়ে সেটা কাজ শুরু করেছি। আমি জাম্বুরি মাঠটা দেখবেন আগ্রাবাদ এরিয়া যারা থাকেন, আগে শিশু পার্কের সাথে ছিল, ওটা পার্ক থেকে বের করে কমপ্লিট আলাদা করে প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে সেটার কাজ চলছে। আপনারা যারা হালিশহর থাকেন, এন সন্দীপের অনেক লোক আছে, হালিশহরে বিডিআর মাঠ দেখবেন একদম মরা মাঠ ছিল, এটাকে এখন ঘাসটা উঠিয়ে সবুজ করে দিয়েছে। এখন আপনি বিডিআর মাঠ এখান থেকে যদি আপনি দেখেন দেখবেন সবুজ সুন্দর মাঠ হয়ে গেছে, এবং এটা আমরা বাউন্ডারি দিচ্ছি, ওয়াকওয়ে করে দিচ্ছি। এবং আপনি যদি ওই যে যদি কাটলি থাকেন তাহলে বহুরূপী মাঠ দেখবেন, ওটা আমরা কাজ চলছে 50%। এইচ ব্লক হালিশহরের মাঠটা অলরেডি ফিনিশ হয়ে গেছে, সেটা আমি উদ্বোধন করবো। এর মধ্যে ফিরোজ শাহ মাঠ, যেটা আকবর শাহ থানা, যেটা আপনার আকবর শাহ ওয়ার্ড 9 নং ওয়ার্ড, সেখানে ফিরোজ শাহ মাঠের কাজ চলছে খুব দ্রুত গতিতে। বাকলিয়ার যে ইন্টারন্যাশনাল বাকলিয়া একটা মাঠ ছিল, সেটাকে আমরা একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম করে দিচ্ছি। ওটা অত্যন্ত অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড স্টাইল একটা মাঠ হবে, পিছনে কর্ণফুলী নদী আছে, দেখার মতো একটা মাঠ হবে। ইভেন আমার বাকলি স্কুলের যে মাঠ সেটাও করছি, নাসিরাবাদ স্কুলের মাঠ সেটাকে করছি, মাদারবাড়ি একটা বালির মাঠ আছে সেটাকে আমরা ধরছি। কাজে এইভাবে মাঠগুলো আমি কাজ করছি। তবে আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এখানে অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, তারাও কিন্তু এগিয়ে আসতে পারে যে কোনো একটা মাঠ। হ্যাঁ, বলতে পারে যে হ্যাঁ আমি এই মাঠটা আমি সংস্কার করে দিব, যা লাগে প্রয়োজনে ওইখানে স্পন্সর্ড বাই ওনার নাম থাকবে, এই ধরনের উদ্যোগ নিয়ে আসতে পারে। তাহলে পরে হয় কি, এখানে চট্টগ্রামবাসী উৎসাহিত হয়, হ্যাঁ আমার বিদেশি একজন ভাই, প্রবাসী ভাই, চাটগাঁর প্রতি তার যে দরদ আছে সেটা সে দেখিয়েছে। আজকে যেভাবে আপনারা বলছেন ওল্ড এজ হোম, এই ওল্ড এজ হোমের জন্য আমি আপনাকে আজকে ডিক্লেয়ার করছি 40 শতক জায়গা ইনশাল্লাহ আমি আপনাদের দিব, আপনারা ওল্ড এজ হোম। আমার এফআইডিসি রোড, যেটা আপনার যেটা চমৎকার একটা মেরিন ড্রাইভ হয়েছে কর্ণফুলী ব্রিজ দিয়ে, সেই রোডের পাশেই খুব চমৎকার একটা জায়গা আছে, যেখানে একটা আইসিটি একটা প্রতিষ্ঠান আছে, তার পাশে 40 শতক জায়গা আমি আপনাদের দিব। সেটা হচ্ছে লিভার ব্রাদার্সের অফিসের পাশে, খুব সুন্দর জায়গা, সেখানে আপনারা করতে পারবেন একটা আপনার ওল্ড এজ হোম, পাশাপাশি আপনার বেবি কেয়ার সেন্টার, এটাও আপনি, অথবা ডে কেয়ার সেন্টার, এভাবে। তো আমার মনে হয় এই জিনিসটা আপনারা করতে পারেন, এটা খুব চমৎকার হবে, যেটা আপনার এমএ করার জন্য আপনারা প্রস্তুতি নিয়েছেন। যে জিনিসটি আমি ইনফ্যাক্ট করেছি সেটি হচ্ছে আমার যে চট্টগ্রামের 80 লক্ষ মানুষ যারা হচ্ছে নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিঃস্ব, আগে যেটা করতো একটা ফ্যামিলি কার্ড দেওয়া হতো। এই ফ্যামিলি কার্ড দেখা যেত যারা রাজনৈতিক পরিবার যারা থাকতো, একটা পরিবার 8-10টা কার্ড নিয়ে নিত, সাধারণ মানুষের কাছে কোনো কার্ড যেত। এবার আমি নিয়ম করেছি কোনো উচ্চবিত্ত কিংবা উচ্চ মধ্যবিত্ত এই কার্ড পাবে না। যারা গরিব, যারা নিঃস্ব, যারা নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এরাই কিন্তু এই কার্ডগুলো পাবে, এবং একটা পরিবার একটা কার্ড। যদি কোনো পরিবার 2টো কার্ড পায়, অটোমেটিক্যালি সেটা ক্যান্সেল হয়ে যাবে। এই ধরনের আমি সিস্টেম করে দিয়েছি, এবং প্রায় 3.5 লক্ষ কার্ড আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে 41 ওয়ার্ডে দিয়েছি। আরও ডিমান্ড অনুযায়ী ইনশাল্লাহ আমি এই কার্ডগুলো দেবো। 3.5 লক্ষ কার্ড মানে প্রায় এক বাসায় যদি 4 জন লোক থাকে, প্রায় 12 থেকে 14 লোক এটার আওতায় আসছে। তো ক্রমান্বয়ে এই কার্ডগুলো আমি বাড়াবো। আমি ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটির কথা বলেছি, এবং ক্লিন গ্রিন সিটির কথা বলতে গিয়ে আমি বলেছি যে শহরটাকে নিজের শহর ভাবার জন্য। কারণ এখানে দেখুন, আপনি ময়লা কিন্তু যত্র ফেলছেন না, কিন্তু বাংলাদেশে গিয়ে আপনি ময়লা ফেলছেন। তাহলে এই যে একটা অ্যাটিটিউড, আমাদের যে ম্যানার অ্যান্ড বিহেভিয়ার, এইটা আমাদের চেঞ্জ করতে হবে। আমরা ময়লা যদি সুনির্দিষ্ট জায়গায় ফেলি, তাহলে কিন্তু নালাটাও ভরছে না, খালও ভরছে না, জলাবদ্ধতা হচ্ছে না, এবং এই যে ময়লা, প্লাস্টিক, পলিথিন এগুলি ফেলার কারণে পরিবেশও দূষণ হচ্ছে না, এবং সেখানে যে এডিস মশার লার্ভা জন্মে বর্ষাকালে, সেখান থেকে ডেঙ্গু চিকুনগুনিয়া হবে না। There's a lot of things that to be, complications that we can overcome. আমরা যদি এই ময়লাগুলো, যেমন আমি আজকে গ্লাসটা ব্যবহার করছি, পরিবেশ বান্ধব, এটার পরিবর্তে আমি যদি প্লাস্টিকের বোতলটা, পানিটা খেয়ে যদি ফেলে দিই, তাহলে অটোমেটিক সেখানে বর্ষাকালে স্বচ্ছ পানি সেখানে জমে। আর কোনো এডিস মশার লার্ভা জন্মানোর জন্য 10 মিলিলিটার পানি লাগে, কিন্তু 3-4 ml পানি হলেও সেখানে কিন্তু এডিস মশার লার্ভা হয়ে যাবে, এবং সেখান থেকে ডেঙ্গু চিকুনগুনিয়া হচ্ছে।
তো সব মিলিয়ে আমাদের এই জিনিসগুলো আমরা ফোকাস করছি, আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ডেভেলপ করছি স্কুলে এবং বাচ্চাদেরকে আমরা এজ আ ফার্স্ট টাইম যেরকম আমরা স্কুল হেলথ প্রোগ্রাম করছি, স্কুল হেলথ স্কিম, যেটাতে আমরা বাচ্চাদেরকে হেলথ চেক আপের মধ্যে এনে আমরা আনার চেষ্টা করছি।